ইংল্যান্ড আসলে কিভাবে খেলে? আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে এই প্রশ্নটা আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে আছে। কিন্তু ইন্টারেস্টিংলি এই কোশ্চেনটা সম্ভবত ইংল্যান্ড সমর্থকদের মধ্যে আছে। স্পেনের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্পেন বল পজিশনে রেখে খেলে। পজিশন, ট্রায়াঙ্গেল, রোটেশন এই শব্দগুলো আপনি স্পেনের ক্ষেত্রে অনেক শুনবেন। ফ্রান্স গতকাল প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে হেরেছে। ফাইনালে আর ওঠা হয়নি তাদের। তারা তৃতীয় স্থান নির্ধারণী ফুটবল খেলবে, ম্যাচে খেলবে। কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে আপনি বলতে পারতেন যে ফ্রান্স ট্রানজিশনাল ফুটবল খেলে। যে তাদের চারজন যে ফরওয়ার্ড তাদেরকে অ্যাটাকে গেলে একটা থ্রু দিয়ে লম্বা পাস দিয়ে বের করে দেওয়া, ডায়াগোনাল পাস দিয়ে ট্রানজিশনে চলে যাওয়া, কুইক ট্রানজিশন। আর্জেন্টিনার ক্ষেত্রে আপনি বলতে পারেন আর্জেন্টিনা মেসিকে বেস করে খেলে। এর পাশাপাশি হ্যাঁ, শুধু মেসি না, এর পাশাপাশি আপনার মিডফিল্ডে একটা কিছু রোটেশন থাকে, কিছু ট্রায়াঙ্গেল থাকে, মিডফিল্ড ওভারলোড করে খেলে। এবং আর্জেন্টিনা যেটাকে তারা লা নুয়েস্ট্রা বলে, তাদের ফুটবল অর্থাৎ মিডফিল্ডে ছোটো ছোটো পাস, ট্রায়াঙ্গেল, কুইক পাসিং ওইভাবে বিল্ড আপ করার চেষ্টা করে। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে আপনি কি বলবেন ইংল্যান্ড আসলে কিভাবে খেলে? ইংল্যান্ড পাস দেয়, কিন্তু তাদের ফুটবলকে আপনি একেবারে সরাসরি পাসিং ফুটবল বলতে পারবেন না। ইংল্যান্ড ট্রানজিশনে খেলে, কিন্তু তাদের ফুটবলকে আপনি সরাসরি ট্রানজিশনাল ফুটবলও বলতে পারবেন না। ইংল্যান্ডের ওভারলোড আছে, কিন্তু সেটা ঠিক মিডফিল্ড ওভারলোড না, আর্জেন্টিনার মতো না। তারা হয়তো কোনো একটা সাইড ওভারলোড করে খেলে, একটা সাইড ওভারলোড করে অন্য সাইডটা হয়তো ফ্রি করে দেওয়ার চেষ্টা করে। ইংল্যান্ড আপনি বলতে পারেন যে একটা হচপচ, কম্বিনেশন অফ এভরিথিং, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, এরকম কিছু একটা আপনি বলতে পারেন। এইটা ইংল্যান্ডের জন্য ভালো না খারাপ সেটা পুরোপুরি অন্য বিতর্ক। ভালোও বলতে পারেন, খারাপও বলতে পারেন, বিপদে পড়লে খারাপ, ভালো খেললে তো ভালোই ডেফিনেটলি। এন্ড জাস্টিফাইজ মিনস আর কি, যে ওই যে ফল দিয়ে বৃক্ষের পরিচয় জানা যাবে। কিন্তু যেহেতু তাদের কোচ টমাস টুখেল, আপনি সেক্ষেত্রে এটা সুবিধাজনক না অসুবিধার নাকি না এখানে শঙ্কা আছে, সেই জায়গাটায় আপনি হয়তো সুবিধার কথাটাই বেশি বলবেন। কারণ টমাস টুখেলকে বলা হয় টুর্নামেন্টের কোচ। টুর্নামেন্ট ফুটবলে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী কখন কি করতে হয়, কোন সাবস্টিটিউশনটা করতে হয়, কোন ফরমেশন কীভাবে একটু টুইক করতে হয়, এই জায়গাটায় টমাস টুখেল অসাধারণ। এবং ইংল্যান্ডের এই পুরোটা টুর্নামেন্টে তারা যেভাবে উঠে এসেছে, আমরা আর্জেন্টিনাকে নিয়ে বলি যে আর্জেন্টিনা খুব ধুকে ধুকে উঠেছে, আর্জেন্টিনা বারবার বাদ পড়ার মুখ থেকে ফিরে এসেছে। ইংল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা মোর অর লেস দ্য সেম। এবং ইংল্যান্ডের ক্ষেত্রে সেই কারণে আপনি ইংল্যান্ডের ফুটবলকে বলতে পারেন সিচুয়েশনাল ফুটবল। সিচুয়েশন যা ডিমান্ড করে তারা সেই ধরনের ফুটবলটা খেলে। এখন পর্যন্ত সেটা কাজে এসেছে। তো আর্জেন্টিনার বিপক্ষে যখন ম্যাচ, বাংলাদেশের অগণিত আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী হয়তো ইংল্যান্ডের খেলার ব্যাপারে একটু ইন্টারেস্টেড, তারা কীভাবে খেলে এবং তারা কোন জায়গাটা আর্জেন্টিনার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আর্জেন্টিনা কোন জায়গায় তাদের ফুটবলের সুবিধাটা নিতে পারে, এই জিনিসটা নিয়ে হয়তো ইন্টারেস্টেড। চলুন আমরা একটু দেখি আসলে ইংল্যান্ড কীভাবে খেলে। ট্যাকটিক্যাল বোর্ডে আমরা একটু যদি দেখি যে ইংল্যান্ড কীভাবে খেলে, এইটা মোটামুটি ধরে নিতে পারেন ইংল্যান্ডের ফরমেশন, বেইজ ফরমেশন ধরে নিতে পারেন। 4-2-3-1 যদিও বলে, বাট কেইন যেহেতু বারবার নিচে নেমে আসেন, তো অনেকটা এটা এরকম হয়ে যায় আর কি। 4-2-3-1 ধরে নিতে পারেন। এখানে আমরা যদি প্রথমে ইংল্যান্ডের ডিফেন্সিভ সাইডটাতে যাই, ইংল্যান্ডের ডিফেন্সিভ সাইডটাতে আপনি একটা জিনিস খুবই কমন পাবেন, সেটা হচ্ছে বিহাইন্ড দ্য বল সবসময় 5 জন প্লেয়ার থাকবে। অ্যাটলিস্ট 5 জন প্লেয়ার তারা রাখার চেষ্টা করে বিহাইন্ড দ্য বল। সেটা কীরকম, সে বলটা এখানে, সেক্ষেত্রে রাইসের পায়ে অ্যাটলিস্ট 4 জন প্লেয়ার তার পেছনে থাকবে, বা অপোনেন্টের পায়ে গেলে তো ডেফিনেটলি ডিফেন্স 5 জন করে রাখার চেষ্টা করে। রাইস উঠে গেলে এলিয়ট অ্যান্ডারসন এই জায়গাটায় থাকবেন। মানে বিহাইন্ড দ্য বল তারা সবসময় 5 জন প্লেয়ার রাখার চেষ্টা করে। আরেকটা জিনিস হচ্ছে রেস ডিফেন্স। আমরা এই রেস ডিফেন্সের ব্যাপারটা এই 2026 বিশ্বকাপে বারবার আলোচনা এসেছে। আর্জেন্টিনার ম্যাচ যেহেতু রেস ডিফেন্সের কথা বারবার আসবে, আর্জেন্টিনার রেস ডিফেন্স খুবই বাজে এখন পর্যন্ত, যদি স্কালোনি আজকে ট্যাকটিক্স চেঞ্জ না করেন। বাট ইন এনি কেস ইংল্যান্ডের রেস ডিফেন্সের স্ট্র্যাটেজিটা আপনি বেশিরভাগ সময় যেটা দেখবেন, হয়তো 3-2 একটা ফরমেশন, অর্থাৎ 3-2 রেস ডিফেন্স আমরা যেটাকে বলি, অর্থাৎ এইরকম একটা রেস ডিফেন্স থাকে যে এরা 5 জন উঠে যাচ্ছেন, এরা 5 জন হয়তো নিচে থাকছেন, যে অপোনেন্ট যদি কাউন্টার অ্যাটাকে যায় সেটাকে সামলানোর জন্য রেস ডিফেন্স যেটাকে বলি। এখন এই জিনিসটা কীভাবে হয় আমরা একটু যদি দেখি, ইংল্যান্ড সাধারণত যেটা করে, তাদের 2 উইং ব্যাকের একজন যদি ওঠে আরেকজন উঠবে না। এটা আপনি খুব বারবার হয়তো আপনার চোখে পড়বে। স্যার রিস জেমস বল যদি এই সাইডটা দিয়ে ওঠে, সেক্ষেত্রে রিস জেমস হয়তো এখানে চলে আসবে। ইংল্যান্ডের 2 উইঙ্গার সবসময় আপনি দেখবেন যে সেটা সাকা হোক মাদুয়েকে হলে বেশি, সাকা হয়তো আস্তে আস্তে পরে ভেতরে ঢোকেন। বাট তারা মূলত বিল্ড আপের সময় তারা 2 জন সবসময় 2 উইঙ্গার সবসময় টাচ লাইন হক করে থাকেন,
আস্তে আস্তে উঠলে পরে হয়তো আপনি এই জায়গাটা থেকে সাকাকে ভেতরে ঢুকতে দেখবেন। গর্ডন যদি খেলেন তিনি হয়তো একেবারে অপোনেন্ট ডি বক্সের খুব কাছে গিয়ে তারপর হয়তো ভেতরে ঢোকেন বা এখান থেকে। এর আগে তারা খুব বেশি একটা ইনওয়ার্ড মুভমেন্ট যেটা, সেই জিনিসটা তাদের কাছ থেকে আপনি খুব বেশি এটা দেখবেন না। তারা মূলত টাচ বিল্ড আপের ক্ষেত্রে তারা টাচ লাইনেই থাকবেন, এটা খুব বেশি আপনার চোখে পড়বে। ফুল ব্যাকের কথাটা যেটা আসছিলাম, যে বল সাইড যেটাতে, সেই সাইডের ফুল ব্যাক হয়তো আপনি দেখবেন যে এরকম একটা জায়গাতে থাকছেন। একজন যদি ভেতরে ঢোকেন সেক্ষেত্রে আরেকজন হয়তো উপরে উঠবেন, বা বল যদি এই পাশে থাকে সেক্ষেত্রে হয়তো যদি আপনি দেখেন যে ওরেলি ভিতরে ঢুকছেন তখন হয়তো রিস জেমস এই পাশটাতে থাকবেন, বা মানে একজন ভিতরে ঢুকলে আরেকজন উপরে উঠবেন, এই জাতীয় ব্যাপারটা আপনি খুব বেশি খেয়াল করবেন। এবং সেই কারণে যেটা হয় যে রিস জেমস ভিতরে ঢুকেছেন, সেক্ষেত্রে রাইস বল যখন প্রোগ্রেশনের ব্যাপার হয় তখন হয়তো রাইস উপরে উঠে যান, এলিয়ট অ্যান্ডারসন ইয়েতেই থাকেন, মিডফিল্ডেই থাকেন, সেক্ষেত্রে ওরাইলি হয়তো ভিতরে ঢুকবেন। এবং দুই উইঙ্গারের কথা তো অলরেডি বললাম, দুই উইঙ্গার একেবারে টাচ লাইন হক করে থাকবেন, সেক্ষেত্রে যেটা হবে যে 2-2 একটা বক্সের মতো সিচুয়েশন তৈরি হয়। এরপর আপনি এটাকে 4 ধরতে পারেন, বা এরকম ধরতে পারেন, এরকম একটা ফরমেশন হয়তো আপনি দেখবেন। এবং যেটা হয় যে, বা আপনি আরেকটা ব্যাপার খেয়াল করবেন হয়তো, যে একটা ইউ শেপ, যেটা বিল্ড আপের ক্ষেত্রে একটা ইউ একটা শেপ সবসময় আপনি দেখবেন। কেন সেটা রিজন হচ্ছে ফাইনাল যে জিগসো পাজলের ফাইনাল পিসটা, সেটা সাধারণত অন্য দলের ক্ষেত্রে একজন হয়, ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা দুইজনকে চিন্তা করতে হবে, কেইন এবং বেলিংহাম। কেইন এবং বেলিংহামকে নিয়ে, স্পেশালি বেলিংহামকে নিয়ে আমরা পরে আবার আলোচনায় আসবো। আপাতত এতটুকু দেখতে পারি যে কেইন এবং বেলিংহামের ক্ষেত্রে এই দুজনের মুভমেন্টটা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, এবং এই মুভমেন্টটা যাতে ফ্রি হয়, এই দুজনের মুভমেন্টের ক্ষেত্রে যাতে খুব বেশি বাধা ফেস করতে না হয়, খুব বেশি ডিফেন্ডারকে ফেস করতে না হয়, বা এই দুজন যেন ডিফেন্ডারের ব্লাইন্ড সাইড দিয়ে রানটা নিতে পারেন, স্পেশালি বেলিংহাম, এই জিনিসটা এনশিওর করার চেষ্টা করে ইংল্যান্ড। সেটা কীভাবে? আমরা যেটা বললাম যে একটা হচ্ছে দুই উইঙ্গার টাচ লাইনে হক করে থাকবেন, রাইলি যদি এদিকে থাকেন তখন হয়তো এন্ডারসন এদিকে ঢুকে যাবেন, বা জেমস হয়তো তখন এখানে থাকবেন, রাইস এখানে থাকবেন, বা ভাইস ভার্সা, রাইস এখানে ঢুকলে বেলিংহাম হয়তো এখানে চলে যাবেন, এরকম ব্যাপারটা। এবং এখানে তারা একটা সবসময় ট্রায়াঙ্গেল তৈরি করার চেষ্টা করে, যে রাইস এই একটা ট্রায়াঙ্গেল, এই জিনিসটা তারা সবসময় তৈরি করার চেষ্টা করে। আর এরপর আমরা যেটা জিগসো পাজলের লাস্ট পাজলটা বলছিলাম, সেটা হচ্ছে যে কেইন সবসময়, আমরা জানি যে কেইন একটু নিচে নেমে খেলতে পছন্দ করেন। তিনি ফলস নাইন যদি আমরা তাকে নাও বলি, ফলস নাইন বলতে পারেন, যে তিনি একটু ডিফেন্স লাইন থেকে, অপোনেন্টের ডিফেন্স লাইন থেকে একটু নিচের দিকে নেমে এসে খেলতে পছন্দ করেন। এটার রিজনটা কি? দুইটা রিজন। এক, এটা আমরা যখন মেসিকে ফলস নাইন খেলানো হতো বার্সেলোনা, পেপ গার্দিওলা যখন ফার্স্ট মেসিকে ফলস নাইন খেলেছেন, তখন এই ব্যাপারটা অনেক আলোচনা এসেছিল যে অপোনেন্ট ডিফেন্ডার তখন কনফিউজড হয়ে যায় যে কী করবে। মেসি যখন মিডফিল্ড অ্যাটাকিং লাইন থেকে মিডফিল্ড লাইনে নেমে আসেন, তখন অপোনেন্ট ডিফেন্ডার কি তাকে ট্র্যাক করবে না কি জায়গায় থাকবে? জায়গায় থাকলে মেসির জন্য বল পেলে মেসির সামনে জায়গা তৈরি হয়ে যায় অনেক বেশি। আবার যদি ট্র্যাক করে নিজে মিডফিল্ডের দিকে চলে যায়, তাহলে ডিফেন্সে ফাঁকা তৈরি হয়ে যায়। তো এই জিনিসটা, কনফিউশনটা, এটা আসলে কোনো সিঙ্গেল মেথড নেই যে এটা দিয়েই সবসময় এটাকে কাউন্টার করা যায়, এই মুভমেন্টটাকে, ফলস নাইনের মুভমেন্টটাকে কাউন্টার করার কোনো সিঙ্গেল মেথড নেই। তো এই জিনিসটা এক এক দল এক একভাবে ট্রাই করে, বাট কেইন ওই চেষ্টাটা করেন। এখানে দুইটা জিনিস, এক হচ্ছে যদি অপোনেন্ট ডিফেন্ডার তার সঙ্গে নেমে যান, তখন হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়, যেই জায়গাটা সুবিধা নিয়ে বেলিংহাম উঠে যান। এক, দুই, যখন কেইন উঠে যান তখন হচ্ছে মিডফিল্ডে অলরেডি একটা ওভারলোড তৈরি হয়, যে আপনার রাইস বা এন্ডারসন যদি থাকেন, বা এন্ডারসন এখানে থাকলে যদি ওরাইলি উঠে যান, বা এদিকে রিস জেমস চলে আসেন, তখন যেটাই হোক, যেই কম্বিনেশনে হোক, তখন এখানে তিনজনের একটা মিডফিল্ডের তিনজনের একটা লাইন তৈরি হয়, যেটা অপোনেন্ট মিডফিল্ডারদেরকে অকুপাইড করে রাখে, সো দ্যাট বেলিংহাম অপোনেন্ট মিডফিল্ডের ব্লাইন্ড সাইড দিয়ে ভেতরে ঢুকে যেতে পারেন। এই জিনিসটা আমরা তো কিছুক্ষণ পর ছবিগুলোতেও কিছুক্ষণ পর দেখবো। আমরা যদি এখানে ছবিতে কিছু দেখি, আমি প্রথমে ডিফেন্সের ক্ষেত্রে যেটা বলছিলাম যে বিহাইন্ড দ্য বল অলওয়েজ পাঁচজন রাখার, অ্যাটলিস্ট পাঁচজন রাখার তারা চেষ্টা করে। আপনি এখানে মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচের ছবিটা যদি দেখেন, 1, 2, 3, 4, 5, এবং পাঁচজন তো না, তার পাশাপাশি আরও মিডফিল্ডারও তিনজন থাকছেন। সো এটা একটা ব্যাপার। বা এখানেও আপনি দেখতে পারেন, যে এখানে বল নিয়ে উঠছে, এখানে অলরেডি 6জন ডিফেন্ডার অ্যাকচুয়ালি বক্সে আছেন। এই জিনিসটা তারা সবসময় এনশিওর করার চেষ্টা করে যে বিহাইন্ড দ্য বল যাতে অ্যাটলিস্ট 5জন, বেশি হলো তার আবার যখন অপোনেন্ট একেবারে বক্সের আশেপাশে ঢুকে যায়, তখন তো ডেফিনেটলি মিডফিল্ডার বা উইঙ্গাররা নিচে নেমে আসেন। তখন এটা সবসময় তারা চেষ্টা করে যে বিহাইন্ড দ্য বল সবসময় যেন 5জন বা 6জন থাকেন। এখানে বলের আশেপাশে, যেহেতু নরওয়ের বিপক্ষে এই ম্যাচের ছবি এটা, নরওয়ে যখন বক্সের আশেপাশে দুইজনই একেবারে বলের পাশে ঢুকে গেছে, সেখানে ইংল্যান্ডের 5জন তাদেরকে ঘিরে ধরেছে।
এখানেও দেখুন নরওয়ে অ্যাটাকে উঠছে, বলটা এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন 4 জন প্লাস আরও 2 জন, মোট 6 জনের একটা লাইন তৈরি হয়েছে। এরপর আসি কর্নারের ক্ষেত্রে। আমরা আর্জেন্টিনার ক্ষেত্রে বলছিলাম যে আর্জেন্টিনা এবার হেডে যৌথ সর্বোচ্চ গোল করেছে সেমিফাইনাল আগ পর্যন্ত, সেমিফাইনাল শুরু হওয়ার আগ পর্যন্ত বা এখন পর্যন্ত, যেহেতু স্পেন 2টা গোলের কোনোটাই কর্নারে না বা হেডে না, এখন পর্যন্ত আর্জেন্টিনা 3টা গোল করেছে হেডে, কর্নার থেকে 3টা গোল আছে ইংল্যান্ডেরও। বসনিয়া ছিল, বসনিয়া তো বাদ পড়ে গেছে, সো তাদের হিসাব আসছে না। তো বাট কর্নারে আজকে যদি আর্জেন্টিনা কিছু করতে হয় সেক্ষেত্রে এটা খুব টাফ হয়ে যাবে, বিকজ ইংল্যান্ড কর্নারে যে সেট আপটা নেয়, আপনি এতগুলো প্লেয়ার একটা সিঙ্গেল লাইনে, এখান থেকে যখন অপোনেন্টের ক্রসটা আসবে সেখানে, এবং তাদের প্লেয়াররাও হেডে বেশ দক্ষ, ডিফেন্ডাররা প্লাস মিডফিল্ডারও কয়েকজন আছেন, বা কেইন বা বেলিংহামও যুক্ত হচ্ছেন কর্নার ডিফেন্ড করার ক্ষেত্রে। তো ওই জায়গাটা আর্জেন্টিনার জন্য যদি আজকে এক্সপেকটেশন থাকেও, এটা অ্যাকচুয়ালি মানে সরাসরি ক্রস করে এখান থেকে মিডল জোনে ক্রস করে এখানে হেড করাটা উইল বি ভেরি টাফ, যেহেতু আর্জেন্টিনা আবার প্লেয়াররাও একটু শর্ট, যেটা আমরা অলরেডি আর্জেন্টিনার এটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে যে আর্জেন্টিনা কীভাবে হেডে এত গোল করছে। বাট এখানে ক্রস করে গোল করাটা খুব টাফ হবে আর্জেন্টিনার জন্য। আই গেস আর্জেন্টিনা আজকে কর্নারে অন্য একটা ট্যাকটিক্স নিতে হবে, হয়তো ছোটো মুভমেন্ট বা প্লেয়ারদের মুভমেন্টের উপর ডিপেন্ড করে। একই জিনিস এখানে আমরা দেখছি নরওয়ের বিপক্ষে, নরওয়ের প্লেয়াররা কর্নারে বা হেডে বেশ দক্ষ। স্টিল আমরা দেখছি যে এখানে প্রায় 7-8 জন 9 জন প্লেয়ার ইংল্যান্ড জমা করে রাখে যাতে কর্নারে অপোনেন্ট গোল করতে না পারে। এরপর আসুন আমরা যদি বিল্ড আপের ক্ষেত্রে যাই। বিল্ড আপের ক্ষেত্রে আমরা বলছিলাম, বিল্ড আপের ক্ষেত্রে ইংল্যান্ডের খেলার ক্ষেত্রে আপনি খুব আলাদা দুইটা জিনিস আপনি খেয়াল করবেন। এক হচ্ছে রাইট উইংয়ে কি সাকা আছেন নাকি ননি মাদুয়েকে আছেন। যদি ননি মাদুয়েকে থাকেন তখন ইংল্যান্ডের বিল্ড আপটা এক ধরনের হয়, যদি সাকা থাকেন তখন বিল্ড আপটা হয়তো একটু রাইট সাইড ওরিয়েন্টেড বেশি হয়, কারণ ননি মাদুয়েকে মূলত একজন রানার, যিনি ঠিক তার ড্রিবলিংয়ের জন্য খুব একটা পরিচিত নন। এনিওয়ে, এখানে আপনি দেখছেন যখন ননি মাদুয়েকে আছেন তখন বক্সে কিন্তু ইংল্যান্ডের খুব একটা প্লেয়ার বিল্ড আপে শুরুতে থাকছেন না, পরে হয়তো একেবারে লাস্ট স্টেজে হয়তো বক্সে ঢুকছেন। আপনি এখানে যখন দেখছেন 3 নম্বর ওরাইলি যখন এখান থেকে ক্রসটা করতে যাচ্ছেন, স্টিল ইংল্যান্ডের কোনো প্লেয়ার বক্সে নেই। কেন? তারা মূলত ল্যাটারাল মুভমেন্টের উপর অনেক বেশি ডিপেন্ড করেন, বা আমরা যেটা সে যদি থার্ড ম্যান রান যদি বলে যে বক্সে অলরেডি প্লেয়ার আছে, সেখান থেকে মিডফিল্ডার হয়তো কেউ একজন থার্ড ম্যান রান করছেন। ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা এই জিনিসটা খুব কম দেখি, কারণ যেহেতু কেইন নিজেই নিচে নেমে আসেন বা বেলিংহামও পরে ওঠেন, তো ওই জায়গাটা যেটা হয় যে স্পেশালি যখন রাইট সাইড থেকে সাকার দিক থেকে অ্যাটাকটা হয় না, তখন এই জিনিসটা অনেক বেশি চোখে পড়ে যে বক্সে খুব একটা প্লেয়ার থাকেন না। এবার আসুন এই জিনিসটা আরেকটা আমরা হয়তো আগে ট্যাকটিক্স পড়ে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে সুইচিং, সাইড সুইচ করা। এটা মূলত আপনি ননি মাদুয়েকে থাকলেই বেশি চোখে পড়বে, বাট সাকা হলেও চোখে পড়বে। যেহেতু আমরা বলছিলাম যে দুইজন উইঙ্গার একেবারে টাচ লাইন হক করে থাকেন, এটা ইংল্যান্ডের খেলায় খুব বেশি চোখে পড়বে। এগেন আরেকটা জিনিস হচ্ছে যে বিহাইন্ড দ্য বল 5 জন এবং একটা ইউ শেপ, এবং এখান থেকে আপনি দেখছেন যে 8 নম্বর এলিয়ট অ্যান্ডারসনের পায় বল, এবং তিনি সরাসরি এখানে ডান পাশে যে ননি মাদুয়েকে তার কাছে বলটা ডায়াগোনাল পাস দিয়ে দিচ্ছেন। এরপর আসুন আমরা যেটা বললাম যে সাকা থাকলে, আবার দেখুন সাকা এদিক দিয়ে অ্যাটাকে উঠছেন, অলরেডি কিন্তু বক্সে 4 জন প্লেয়ার, যেটা ননি মাদুয়েকে থাকলে হয়তো হবে না। হ্যাঁ, কারণ ননি মাদুয়েকে মূলত বক্সে ঢুকে হয়তো কাটব্যাকটাই বেশি করেন, সেই কারণে ইংল্যান্ড লেটারাল মুভমেন্টের উপর অনেক বেশি ডিপেন্ড করে। বাট যখন সাকা থাকেন, সাকাও কাটব্যাক করবেন, কিন্তু সাকা কাটব্যাকটা করেন একেবারে টাচ লাইনের খুব কাছে গিয়ে মূলত, বা এদিক থেকে থাকলে তিনি সাধারণত ক্রসটাই দিয়ে দেন। বাট যেটাই হোক, সেক্ষেত্রে বক্সে প্লেয়ার থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে। সে কারণে যদি সাকা থাকে সেক্ষেত্রে ধরে নিতে পারেন ইংল্যান্ড বক্স ক্রাশিং যেটাকে আমরা বলি, সেই জিনিসটা অনেক বেশি করবে। মাদুয়েকে থাকলে ইংল্যান্ড লেটারাল মুভমেন্টের উপর অনেক বেশি ডিপেন্ড করবে। এরপর আমরা যদি দেখি, আচ্ছা, এরপর আমরা যেটা বলছিলাম যে বেলিংহামের রোলটা, ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা কেইনের কথা বারবার বলি, বাট অলরেডি নকআউট পর্বে লাস্ট 2টা ম্যাচেই বেলিংহাম দুইটা করে গোল করেছেন। অলরেডি ম্যারাডোনার সঙ্গে তুলনা হচ্ছে, ম্যারাডোনার এরকম কীর্তি ছিল যেটা বেলিংহাম ছুঁয়েছেন। এবং বেলিংহাম ইভেন কেইনের চেয়েও ইংল্যান্ডের জন্য এখন বেশি ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে গেছেন, বা অপোনেন্টের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে গেছেন। সেটা আমরা একটু ট্যাকটিক্যাল বোর্ডে আগে দেখে আসি। আমরা একটু বেলিংহামের মুভমেন্টটা যদি ট্যাকটিক্যাল বোর্ডে দেখি, আমরা আপাতত আর্জেন্টিনাকে ধরেই করছি। যদি আর্জেন্টিনার সাথে ইংল্যান্ড খেলেনি, আর্জেন্টিনার ট্যাকটিক্স কী হবে সেটা নিয়ে কোশ্চেন আছে, বাট আমরা আপাতত সুবিধার জন্য আর্জেন্টিনাকে ধরেই করি, এবং ধরে নিচ্ছি যে আর্জেন্টিনা ইংল্যান্ডের পায়ে বল, এবং আর্জেন্টিনা একটা বেসিক শেপ ধরে রেখেছে 4-5-1 বা 4-5-1 ধরতে পারেন, যেহেতু মেসি খুব একটা বেশি নামবেন না। এই জায়গাটায় আমরা আগের ম্যাচগুলোতে যেটা দেখেছি, আর ইংল্যান্ড যেটা করে, সে ইংল্যান্ড অ্যাটাকে উঠছে, যেটা বলছিলাম যে যদি ওরাইলি উঠে যান, গর্ডন এবং সাকা এই পাশটাতে থাকবেন, এবং রিস জেমস হয়তো এদিকে ইনভার্ট করবেন, সেক্ষেত্রে রাইস উঠে যাবেন, ওরাইলি উঠে যাবেন,
এবং কেইনের কথাটা আমরা যেটা বলছিলাম, বেলিংহাম ব্যাপারটা পরে আসছি। কেইন যেহেতু এখান থেকে মুভ করেন, সেক্ষেত্রে আইদার পারেদেসকে তার সঙ্গে মুভ করতে হবে, বা এদিকে তখন যদি সাকা এদিকে ঢুকে যান বা গর্ডন এদিকে ঢুকে যান, তখন হয়তো ওরাইলি আর একটু মুভ করবেন, রাইস হয়তো আর একটু মুভ করবেন। তাতে যেটা হবে, সাকা যদি এই দুইজন মিডফিল্ডারের এক পাশে এবং এটার ক্ষেত্রে অবশ্য দুইজনকে আপনি একসাথে দেখবেন না, যদি বলটা এই পাশে থাকে, ধরুন এখানে রিস জেমসের কাছে, তখন হয়তো আপনি সাকাকে দেখবেন এইখানে, তখন হয়তো গর্ডন ভিতরে ঢুকবেন, তখন সাকা কিন্তু টাচ লাইনে থাকবেন। এনিওয়ে, এখন এখানে যেটা হচ্ছে, সাকা টাচ লাইনে আছেন, গর্ডন যখন এখানে ভিতরে ঢুকে গেছেন, তখন হচ্ছে মলিনা এবং রোমেরোর পক্ষে তাদের জায়গাটা ছেড়ে আসা খুব একটা সম্ভব হচ্ছে না। ম্যাকলিস্টার হয়তো ওরেলিকে নিয়ে বিজি, এনজো ফার্নান্দেজ রাইসকে নিয়ে বিজি, কেইন নেমে আসাতে হয়তো পারেদেস তাকে নিয়ে বিজি। সেক্ষেত্রে রোমেরো যেহেতু এবং মলিনা যেহেতু এখানে গর্ডন তাদেরকে ব্যস্ত করে রেখেছেন, এবং সাকা যেহেতু এদিকে তাগলিয়াফিকে যেহেতু সাকাকে নিয়ে ব্যস্ত, এবং লিসান্দ্রো মার্টিনেজও এদিকে চোখ রাখতে হচ্ছে, এই কেইনের এই মুভমেন্টের কারণে পারেদেস তখন যখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন, এই সুবিধাটাই নিয়ে নেন হচ্ছে বেলিংহাম। আপনি দেখবেন যে বেলিংহাম, কেইন যে জায়গাটা ভ্যাকেট করে যান, বেলিংহাম সেই জায়গাটা দিয়ে ঢুকে যান, এবং বল যখন এই প্রান্তটা আসবে, তখন বেলিংহাম কিন্তু একেবারে বক্সে ঢুকে যাবেন না, যে সাকা যখন এইখানে ঢুকে যাবেন, তখন হয়তো আপনি দেখবেন যে বেলিংহাম তখন এখানে কোথাও বা এখানে কোথাও, তখন হয়তো এরা কেউ বক্সে ঢুকে যাবেন। তো বেলিংহাম হচ্ছে মূলত আমরা যেটাকে বলি যে স্ট্রিট স্মার্ট। আপনি মাঠে বা রাস্তায় ফুটবল খেলার সময় যেটা হয় যে স্মার্টনেসটা দেখাতে হয়, আপনি কোনো ঠিক ফরমেশন মেনে খেলেন না, আপনি কোনো একেবারে বাধা ধরা ছক মেনে খেলেন না, একেবারে কোনো কোচের স্ট্রিক্ট নির্দেশনা মেনে খেলেন না। এই জায়গাটা হচ্ছে আপনার তিনিই খুব ভালো করেন, যিনি জায়গাটা চেনেন, ফাঁকা জায়গাটা কোন জায়গায় হবে, বল কোন জায়গায় আসতে পারে, এই অ্যান্টিসিপেশন, এই গেম রিডিং, এই জায়গাটায় হচ্ছে বেলিংহাম অসাধারণ দক্ষতা দেখাচ্ছেন। যেই কারণে বিশ্বকাপের আগে যদিও কোশ্চেন ছিল যে বেলিংহামের জায়গাটা, এই জায়গাটায় বেলিংহাম থাকবেন নাকি অন্য কেউ থাকবেন, এই জায়গাটায় বেলিংহাম নিজের জায়গাটা পুরোপুরি পাকা করে নিয়েছেন, জাস্ট বিকজ অফ হিজ মুভমেন্ট, হিজ ল্যাটারাল মুভমেন্ট, তার গেম রিডিং, তার অ্যান্টিসিপেশন। এবং এই জায়গাটা হচ্ছে বল যেখানে আপনি হয়তো দেখবেন যে যদি এখানে জায়গা না থাকে, তখন হয়তো বেলিংহাম বুঝতে পারছেন যে এদিকে ক্রস আসার সম্ভাবনা কম, তিনি হয়তো এই জায়গাটা মুভ করে ফেলবেন। আবার যদি দেখেন যে সাকা দিয়ে ঢুকে গেছেন, তিনি হয়তো কেইনের দিকে আছেন, লিসান্ড্রো মার্টিনেজ বা ডিফেন্ডার তাকে নিয়ে ব্যস্ত, বেলিংহাম হয়তো এই জায়গায় চলে আসবেন, যাতে তাকে কাটব্যাকটা করলেই তিনি শটটা নিতে পারেন। আরেকটা জিনিস আপনি বেলিংহামের খেলায় খুব বেশি খেয়াল করবেন, যে জায়গাটা আজকে আর্জেন্টিনার প্লেয়ারদেরকে অনেক বেশি নজর রাখতে হবে, যেটা আমরা লাস্ট 2 ম্যাচে দেখেছি যে মেক্সিকো এবং নরওয়ের প্লেয়াররা রাখেনি, যেই কারণে বেলিংহাম গোল করার সুযোগ পেয়ে গেছেন। সেটা হচ্ছে, ধরুন কেইন এখান থেকে শট নিচ্ছেন, এখানে খুব বেশি ঢোকার জায়গা নেই, কেইন হয়তো ঢোকার বা প্লেয়ারদের মুভমেন্ট খুব বেশি একটা দেখতে পাচ্ছে না, কেইন হয়তো পাস দেওয়ার জায়গা পাচ্ছে না বা শট নেওয়ার জায়গা পেয়ে গেছেন, তিনি হয়তো শট নিয়ে নিচ্ছেন, বেলিংহাম হয়তো তখন এই জায়গাটায়। আপনি যেটা খেয়াল করবেন, কেইন যখন শট নেওয়াটা শুরু করেছেন, অবভিয়াসলি ডিফেন্ডাররা তখন শর্টের দিকে বল ওয়াচিং, যেটাকে আমরা বলি যে শর্ট যেদিক থেকে যে প্লেয়ারটা নিচ্ছেন, শর্ট কোন দিকে যাচ্ছে না, শর্ট নিচ্ছেন নাকি পাস দিচ্ছেন, ডিফেন্ডারের ওই দিকেই মনোযোগটা থাকে। এই জায়গাটা সুবিধা নিয়ে, যে জায়গাটা বললাম যে গেম রিডিং এবং অ্যান্টিসিপেশন, কেইন বা যে কেউ হোক, যখনই কেউ একজন শর্ট নেন, ডিফেন্ডাররা তো ডেফিনেটলি ওই দিকে ব্যস্ত থাকেন, ওই দিকে মনোযোগ থাকেন। বেলিংহাম এই জায়গাটা সুবিধা নিয়ে দেখবেন যে হয়তো মানে বল এদিক থেকে শর্ট হওয়ার সময় তিনি হয়তো এদিকে চলে গেছেন, কেন, যাতে গোলকিপারের হাত থেকে যদি বল কোনো কারণে ছুটে যায়, তিনি সেই জায়গাটা সুবিধা নিতে পারেন, তিনি সেখানে থাকতে পারেন এবং ট্যাপ ইন করে গোলটা করে নিতে পারেন। অলরেডি আমরা নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের যে উইনিং গোলটা, সেখানে আমরা সেটা দেখেছি। মেক্সিকোর বিপক্ষে তিনি ট্রাই করেছেন, যদিও পরে গোল হয়নি। তো এই জিনিসটা আমরা যদি কয়েকটা ছবিতেও যদি দেখে আসি, আচ্ছা আমরা ছবিতে যদি কিছু দেখে নিই, যে জিনিসটা বলছিলাম বেলিংহামের ল্যাটারাল মুভমেন্ট, গেম রিডিং বা অ্যান্টিসিপেশনের ব্যাপারে, এখানে দেখুন বলটা রাইট সাইডে সাকার পায়ে, কেইন এই জায়গায় বক্সের ভিতরে ঢুকে যাচ্ছেন, যে উইথ দ্য অ্যান্টিসিপেশন যে সাকা যদি বলটা ক্রস করেন, সেক্ষেত্রে তিনি যাতে হেড করতে পারেন বা শট করতে পারেন। বেলিংহামকে দেখুন এই জায়গাটায় তাকে একজন ডিফেন্ডার ঘিরে ধরে রেখেছেন। এখন আপনি পরের ছবিটাতে দেখুন, বেলিংহাম অলরেডি, সাকা এখনও ক্রস করেনি, বেলিংহাম অলরেডি, যেহেতু কেইন এই পাশটাতে মুভ করেছেন, বেলিংহাম অলরেডি ডিফেন্ডারের ব্লাইন্ড সাইড দিয়ে পেছনে ঘুরে এসে এই দিকটাতে মুভ করা শুরু করে দিয়েছেন। এবং এটা সুবিধাটা কি হলো, সাকা ক্রস করেছেন, ডিফেন্ডাররা কেইনকে নিয়ে বেজি, এবং বেলিংহাম যেহেতু ডিফেন্ডারের ব্লাইন্ড সাইড দিয়ে মুভ করেছেন, ডিফেন্ডার ওইভাবে খেয়াল করতে পারেনি বেলিংহাম কখন বেরিয়ে গেছেন। আলটিমেটলি সাকার ক্রসটা হলো ফার পোস্টে, বেলিংহাম ডাইভিং হেড, মেক্সিকোর বিপক্ষে বেলিংহামের গোল। এরপর আসুন, এখানে যদি আপনি দেখেন, আরেকবার আপনি মুভমেন্টটা যদি দেখেন, এখানে একটা টাসল চলছে ইংল্যান্ডের একজন প্লেয়ারের সাথে, ইংল্যান্ড কাউন্টার অ্যাটাকে উঠছে, এখানে একজন প্লেয়ার, এখানে কেইন, বেলিংহাম এই জায়গাটাতে। নেক্সট ফ্রেমটা যদি আমরা দেখি,
অলরেডি ওই প্লেয়ারটা যে এদিকে উইঙ্গার এগিয়ে যাচ্ছেন, ওদিকে আরও দুইজন সাকা সহ কেইন উঠে যাচ্ছেন, বেলিংহাম এখানে বল পেলেন। বেলিংহাম কী করলেন, এখান থেকে যেহেতু কেইন উঠে যাচ্ছেন এবং কেইনের সামনে ফাঁকা স্পেস আছে, বেলিংহাম এখানে থ্রুটা বাড়িয়ে দিলেন। এবং থ্রু বাড়িয়ে শেষ না, তিনি অলরেডি কেইন যেহেতু এদিকে উঠে গেছেন এবং বলটা যেহেতু একটু অ্যাকিউট অ্যাঙ্গেলে চলে গেছে, অর্থাৎ কেইনের জন্য সরাসরি শট নেওয়ার জায়গা নেই। সো বেলিংহাম কী করতে পারেন, অ্যান্টিসিপেশনের কথা, গেম রিডিংয়ের কথা বারবার বলছিলাম। ডিফেন্ডাররা অলরেডি কেইনকে নিয়ে বিজি, বেলিংহাম এখানে ছিলেন, এখান থেকে ডিফেন্ডার ওইদিকে বিজি করার পর তিনি এদিকে ডিফেন্ডার ব্লাইন্ড সাইড দিয়ে উঠে যাচ্ছেন। আলটিমেট রেজাল্ট কী হলো, কেইন কাটব্যাক করলেন এবং বেলিংহাম এখানে শট করলেন, মেক্সিকোর বিপক্ষে বেলিংহামের সেকেন্ড গোল। এবার আমরা নরওয়ের বিপক্ষে যদি দেখি, নরওয়ের বিপক্ষে এখানে লেফট উইং থেকে ক্রস আসছে, ইংল্যান্ডের অলরেডি 4 জন প্লেয়ার বক্সে ঢুকে গেছেন, এর মধ্যে একজন হচ্ছেন বেলিংহাম। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বেলিংহাম রানটা নিতে চেয়েছিলেন এই জায়গাটাতে, যাতে নিয়ার পোস্টে ক্রস আসলে তিনি হেড করতে পারেন। ডিফেন্ডার তাকে আটকে রেখেছিলেন। সো হোয়াট ইট ডিড ইজ, তিনি ডিফেন্ডার যেদিকে আটকে রেখেছিলেন সেদিকে আর তিনি জানেননি। কেইন তখন এদিকে চলে এসেছেন এবং বেলিংহাম তখন এই পাশটাতে চলে গেছেন, যাতে কেইন নিয়ার পোস্টে হেড করতে পারেন এবং ফার পোস্টে ক্রসটা এলে বেলিংহাম হেড করতে পারেন। আলটিমেটলি বলটা বেলিংহামের মাথায় গিয়েছিল, কিন্তু এই ক্রস থেকে গোল হয়নি যদিও পরে। বাট এটা তার মুভমেন্টের ইন্টেলিজেন্সের কথাটা বলছে এবং কেইনের সাথে তার কম্বিনেশনের কথাটা বারবার যেটা উঠে আসছে ইংল্যান্ডে খেলার ক্ষেত্রে, এই জিনিসটা দেখা যাচ্ছে। এরপর যেটা বললাম আমরা ট্যাকটিক্যাল বোর্ডে দেখানোর সময় যেটা বলেছিলাম যে বেলিংহামের অ্যান্টিসিপেশন, যখন কেউ একজন শট নিচ্ছেন তখনই তিনি গোলকিপারের দিকে রান নেওয়াটা শুরু করেছেন। এখানে দেখুন কেইন এখান থেকে শট নিচ্ছেন এবং বেলিংহাম এখানে, অবভিয়াসলি ডিফেন্ডাররা কেইনের শটের দিকেই ব্যস্ত, তারা ঠেকানোর চেষ্টা করছে কোনোভাবে, বা কোন দিকে যাচ্ছে বল সেদিকে দেখছে। অবভিয়াসলি এই মুহূর্তে ডিফেন্ডার ওইটাই করবে। বেলিংহাম এই জায়গাটা তিনি আর শট কোন দিকে যাচ্ছে সেটার ওয়েট করেননি, তিনি যেটা করেছেন সরাসরি এদিকে রান নেওয়া শুরু করে দিয়েছেন। এই অ্যান্টিসিপেশনের দুইটা প্রভাব বলতে পারেন। এক, যদি গোলকিপার হাত থেকে ছুটে যায়, বেলিংহাম সেখানে শট নেওয়ার জন্য মানে ফিরতি বলে শট নেওয়ার জন্য রেডি থাকবেন। দুই, বেলিংহামের এই দৌড়ের কারণেই কিন্তু অপোনেন্ট গোলকিপার একটু স্টার্টল থাকবে, যে তার ফাম্বল করার প্রবাবিলিটি বা রিস্ক যদি বলে ওই দলের দিক থেকে চিন্তা করলে রিস্ক আরও বেড়ে যাবে। এবং এই জিনিসটা আপনি দেখবেন নরওয়ের বিপক্ষে ম্যাচে এই শটটার ক্ষেত্রে কেইন যখন শট নিচ্ছেন, বেলিংহাম অলরেডি দৌড় শুরু করেছেন। গোলকিপার এই জায়গাটা ধরে ফেলাতে বেলিংহামের দৌড়টা এই জায়গায় কাজে আসেনি, বাট তিনি মুভটা অলরেডি নিয়েছেন এবং এই বেলায় কাজে না আসলেও পরের বারে ঠিকই কাজে এসেছে। এখানে দেখুন এই প্লেয়ার নাম্বার 17 শট নিচ্ছেন বেলিংহাম, এখানে ডিফেন্ডার, যেটা বারবার বললাম যে ডিফেন্ডার ডেফিনেটলি তার বলের দিকে তাকাচ্ছেন, বেলিংহাম ওইটার ওয়েট না করে ডিফেন্ডারের ব্লাইন্ড সাইড দিয়ে রান নেওয়া শুরু করে দিয়েছেন। বেলিংহাম ইজ হিয়ার। শট নেওয়ার পর নরওয়ের গোলকিপার এবার আর ধরতে পারেনি এবং এখান থেকেই 93 মিনিটসে বেলিংহাম, যেটা নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের উইনিং গোলটা, এখান থেকে তার ওই যে বারবার চেষ্টা করে যাওয়া ওই জিনিসটার সুবিধাটাই পেয়েছে ইংল্যান্ড। 93 মিনিটসে নরওয়ের গোলকিপার স্পিল করার পর বলটা তার হাত থেকে বেরিয়ে যাওয়ার পর বেলিংহাম দৌড়ে গিয়ে এখানে শট করলেন এবং ইংল্যান্ড উইনিং গোলটা পেয়ে গেল। এটা হচ্ছে তার ওই যে রিলেন্টলেসনেসের একটা ব্যাপার, এটা আমরা দেখলাম। আরেকটা হচ্ছে, এবার আমরা বিল্ড আপের ক্ষেত্রে যদি বেলিংহামের রোলটা দেখি, বল এখানে লেফট সাইড দিয়ে ইংল্যান্ড উঠছে, এটাকে তাদের উইঙ্গার এখানে আছেন, হাফ স্পেসে একজন প্লেয়ার আছেন কেইন, আমরা যেটা বারবার বলছি যে কেইন নিচে নেমে আসছেন, বেলিংহাম তার ভ্যাকেট করা জায়গাটাতে চলে যাচ্ছেন। এবং আমরা ট্যাকটিক্যাল বোর্ডে যেটা দেখেছিলাম, যেহেতু রাইট উইঙ্গের এখানে এই অপোনেন্টের লেফট ব্যাক তাকে নিয়ে বিজি, বল যেহেতু এই সাইডটাতে, অবভিয়াসলি বল যখন লেফট সাইড দিয়ে উঠবে তখন রাইট উইঙ্গের ফ্রি থাকবে, রাইট সাইড দিয়ে উঠলে লেফট উইঙ্গের ফ্রি থাকবে, এভাবেই জায়গাটা ক্রিয়েট হয়। বল যেহেতু এই সাইড দিয়ে উঠছে এবং এখানে আরও প্লেয়ার আছে, এই ডিফেন্ডাররা তাকে নিয়ে বিজি, এবং এইখানে যে জায়গাটা ভ্যাকেট হয়েছে কেইন উঠে যাওয়ার কারণে, যেহেতু সেন্ট্রাল ডিফেন্ডাররা এখন আর কেইনকে নিয়ে চিন্তা করছে না, তারা বল ওয়াচিং বা বল কোন দিকে উঠছে সেদিকে বিজি, এই ভ্যাকেটের জায়গাটা দিয়েই বেলিংহাম উঠে যান। বল ওই অ্যাটাকেই দেখুন বল লেফট উইংয়ে উঠে চলে এসেছে, বেলিংহাম অলরেডি এখনও এখানে, এবং এখানে এখনও জায়গা ভ্যাকেটেড, এবং এখান থেকেই আলটিমেটলি দেখুন বলটা এরপর তার দিকে দেওয়া হলো, তিনি এদিক দিয়ে উঠছিলেন, যেহেতু এখানে বলটা খুব ডিফেন্ডারের কাছে চলে এসেছে, তিনি এদিক দিয়ে আর না উঠে এদিক দিয়ে মুভটা নিয়েছেন। এবং এই যে গেম রিডিং বা কনস্ট্যান্ট মুভমেন্ট, এই জিনিসটা যে তিনি ওইদিকে মুভ করার কথা ছিল, ডিফেন্ডার হয়তো ওইদিকে, তিনি প্রথমে অ্যান্টিসিপেট করেছিলেন যে উইঙ্গার হয়তো এদিকে ক্রস করবে, তিনি সেই কারণে ওই দিক দিয়ে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু উইঙ্গার যখন এখানে ফাঁকা জায়গায় পেয়ে এদিকে কাটব্যাকটা করলেন বা মাইনাস করলেন, তখন ডিফেন্ডার যেহেতু সেটা রিসিভ করা খুব কাছে চলে গিয়েছিল, বেলিংহাম জাস্ট তার রানটার ডিরেকশন চেঞ্জ করে এদিক থেকে এদিকে চলে এলেন, এবং এখান থেকেই তিনি নরওয়ের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের প্রথম গোলটা করেছিলেন। তখন কিন্তু ইংল্যান্ড 1-0 গোলে পিছিয়ে ছিল। এখান থেকে তিনি ঢুকলেন এবং এখান থেকে 1, 2, 3টা মুভমেন্ট নিয়ে তিনি এই প্লেয়ারটাকে পরে কাটিয়ে
এখান থেকে পরে বাম্পায়ার শট নিয়ে গোলটা করে ফেলেছিলেন। তো দিস ইজ ওয়্যার বেলিংহাম ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস ফর দ্য অপোনেন্ট। এবং আজকে যখন আর্জেন্টিনার বিপক্ষে খেলা, আর্জেন্টিনার ক্ষেত্রে আমরা দেখছি যে আর্জেন্টিনার ডিফেন্স এই পর্যন্ত, যদি স্কালোনি হয়তো ট্যাকটিক্সে বা ফরমেশনে কোনো চেঞ্জ না আসেন, এখন পর্যন্ত যে ফরমেশন এবং ট্যাকটিক্সে খেলেছেন আমরা দেখেছি যে আর্জেন্টিনার আর্জেন্টিনার ডিফেন্স খুব উইক হয়ে পড়ে। আর্জেন্টিনার ডিফেন্স অপোনেন্টের এই মুভমেন্টগুলো ট্র্যাক করার ক্ষেত্রে খুব দুর্বলতা আমরা দেখেছি, বা কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে আমরা দুর্বলতা দেখেছি। তো ওই জায়গাটায় জুড বেলিংহাম আগের 2 ম্যাচে যেরকম নরওয়ে এবং মেক্সিকোকে ভুগিয়েছেন, সেমিফাইনালেও যদি ইংল্যান্ড জেতে সম্ভবত তার একটা বড় রিজন হবে বেলিংহামের মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট, বেলিংহামের গেম রিডিং, বেলিংহামের অ্যান্টিসিপেশন, এর পাশাপাশি তার বল নিয়ে বল পায়ে স্কিল বা গোল করার ক্ষমতাতে, এগুলো তো আছেই। আপনাদের কি মনে হচ্ছে এই ম্যাচে ইংল্যান্ড জিতবে? জিতলে বেলিংহাম কি ম্যান অফ দ্য ম্যাচ হবেন? বেলিংহাম কি প্রভাব রাখতে পারেন? আর্জেন্টিনা তাকে আটকানোর জন্য কি করা উচিত? আপনারা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।